বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার লেকচারটি শুনছেন, আমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বরাবরের মতোই যুক্তিবিদ্যার ক্লাসে আমি মোহাম্মদ জয়নুদ্দিন পলাশ, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগ, চাপাসিয়া স্মার্ট ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। মূলত প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি গত ক্লাসে একটি যুক্তিবিদ্যার পরিচিতি উপরে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যার পরিসর, যুক্তিবিদ্যার পরিধি নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি ছাত্রছাত্রীর সুবিধার্থে যুক্তিবিদ্যার সংজ্ঞাটা আবার দিতে চাচ্ছিলাম। মূলত তোমরা যদি মনোযোগ সহকারে আমার সংজ্ঞাটি অনুধাবন করো, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যেমন যুক্তিবিদ্যা হচ্ছে বাংলা শব্দ, এর ইংরেজি হচ্ছে লজিক। লজিক শব্দটি গ্রিক লোজাইক থেকে এসেছে। লোজাইক শব্দটি লগজের বিশেষণ, অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা, ভাষা এবং ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। তাহলে ভাষা, চিন্তা এবং বিজ্ঞান, এই দৃষ্টিকোণ থেকে আমরা উৎপত্তিগত অর্থে বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি দু একটা সংজ্ঞা তোমাদের সুবিধার্থে উপস্থাপন করব। যেমন যুক্তিবিদ বিশেষ করে যুক্তিবিদ্যা সম্পর্কে টমসন বলছেন, লজিক ইজ দ্য সায়েন্স অফ দ্য লস অফ থট। যুক্তিবিদ্যা হচ্ছে লজিক ইজ দ্য সায়েন্স অফ দ্য লস অফ থট, অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়মাবলী বিজ্ঞান। আবার কেউ বলছেন লজিক ইজ দ্য সায়েন্স অফ থট, এটি হচ্ছে চিন্তার বিজ্ঞান। বিখ্যাত দার্শনিক জোসেফ বলছেন লজিক ইজ দ্য সায়েন্স অফ থট, এটি হচ্ছে একটি চিন্তার বিজ্ঞান। তারপরে সমসাময়িক দার্শনিক যে জন স্টুয়ার্ট মিল, যাকে সংক্ষেপে জেএস মিল নামে পরিচিত, তিনি বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি, তারপরে শিক্ষার কলা কৌশল এবং পদ্ধতি এবং নিয়ম কানুন শিক্ষা সেই বিষয়ে বিজ্ঞান, তাকে বলা হয় যুক্তিবিদ্যা। আজকে আমি এই বিষয়টি যুক্তিবিদ্যার সংজ্ঞাটি গত ক্লাসেও আমি তোমাদের সুবিধার্থে আলোচনা করছিলাম। আজকে আমি আবার তোমাদের একটু স্মরণ করিয়ে দিলাম। আজকে আমি মূলত আলোচনা করব যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কে। যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টি প্রথমে আসে, যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। এটাকে বলা হয় মূলত একটি বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানটা এই জন্য বলা হয় কারণ এখানে বাস্তবমুখী চিন্তা চেতনা, বৈধতা, বাস্তবতা, সত্যতা নিরিখে কোনো জিনিসকে আমাদের সম্মুখে নিয়ে আসে, এই জন্য এটাকে বলা হয় একটি বিজ্ঞান। আবার দ্বিতীয়ত যদি বলি যুক্তিবিদ্যা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটাকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞানটা হচ্ছে যে জ্ঞান আমরা সামনাসামনি দেখে কোনো জিনিস জ্ঞান অর্জন করি, সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। যেমন আমরা বই দেখে দেখে পড়ে যে জ্ঞান অর্জন করি, সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। খেলা দেখে আমরা যদি কোনো খেলা অনুধাবন করি, ওটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আবার পরোক্ষ জ্ঞান, যেটা আমরা দেখি নাই কিন্তু তাদের সম্পর্কে আমরা একটা বাস্তব ধারণা পাই, সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান বলতে বোঝানো হয় এই ক্ষেত্রে, যেমন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ আছেন এবং আল্লাহ থাকবেন, আল্লাহ চিরঞ্জীব, সদস্যিদ্ধ এবং ইউনিভার্সাল ট্রুথ। এই বিষয়টাকে জ্ঞান অর্জন করাটা হচ্ছে তোমার পরোক্ষ জ্ঞান। আমরা কিন্তু গরম লাগলে গরম অনুভব করি, গরমটা কিন্তু আমরা দেখি না, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। বাতাস আমরা দেখি না, সেটা কিন্তু পরোক্ষ জ্ঞান। অক্সিজেন আমরা নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, সেটা কিন্তু পরোক্ষ জ্ঞানের আওতাভুক্ত। তাহলে জ্ঞানটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। তারপর চিন্তা। যুক্তিবিদ্যার আরেক মূল বিষয়টা হচ্ছে চিন্তা। চিন্তাটা হচ্ছে যুক্তিবিদ্যার চিন্তা হচ্ছে অনুমানলব্ধ চিন্তা। চিন্তা দুইটি অংশ, একটা হচ্ছে সাইন্টিফিক, যেটাকে বলা হয় মনোবিজ্ঞানের ভাষায়, যেটা মনোবিজ্ঞানের চিন্তা, সেটা হচ্ছে স্মৃতি, কল্পনা, অনুভূতি ইত্যাদি। আর যুক্তিবিদ্যার চিন্তাটা হচ্ছে অনুমান থেকেই, কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি, তাহলে অনুমান থেকেই পৃথিবীর সবকিছু তৈরি হয়েছে। আজকে বিখ্যাত দার্শনিক, বিখ্যাত বিজ্ঞানী, যে সমস্ত দার্শনিক বিজ্ঞানীগণ আছেন, তারা অনুমান থেকেই তাদের কার্যক্রম শুরু করে শেষ পর্যন্ত তারা বাস্তবেই কিন্তু সেটাকে প্রয়োগ করেন।
যেমন আজকে মহামারী কোভিড-19 যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ, বিশ্বের প্রায় অনেক দেশ ভ্যাকসিন আবিষ্কার করতেছে। তারা কিন্তু অনুমান দিয়ে ভ্যাকসিন আবিষ্কার করতেছে। পরবর্তীতে তাদের যদি ভ্যাকসিনটা বাস্তবমুখী হয়, কার্যকরী হয়, তাহলে তারা সেটা গ্রহণ করেন, আর যদি সেটা না হয় তিনি যা বর্জন করেন। এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সংজ্ঞা। যুক্তিবিদ্যার আরেকটা মূল লক্ষ্য হচ্ছে সঠিক সংজ্ঞায়ন করা, তারপরে তোমার ব্যাখ্যায়ন করা, শ্রেণীকরণ করা। সংজ্ঞা কি? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সংজ্ঞাটা হচ্ছে বাস্তবতা, যথার্থতা। যেমন মানুষকে যদি বলি যে মানুষ জীব, তাহলে সংজ্ঞাটি ভুল হবে। আমরা বলতে হবে মানুষ হয় বুদ্ধিবৃদ্ধি সম্পূর্ণ জীব। অন্যান্য প্রাণীর চেয়ে মানুষের এক্সেপশনাল একটা গুণ আছে, মানুষ হচ্ছে বুদ্ধিবৃদ্ধি সম্পূর্ণ। তাহলে সংজ্ঞাটা যথার্থ এবং সঠিক। এখানে মানুষের বুদ্ধিবৃত্তিও আছে, জীববৃত্তিও আছে, দুইটা জিনিস আছে। তাহলে সংজ্ঞাটি ভালো হবে, যদি আমরা সঠিক হবে। যদি আমরা বলি মানুষ হয় জীব, তাহলে সংজ্ঞাটি সঠিক হবে না। কারণ জীব বলতে বুঝে অন্যান্য পৃথিবীর সকল প্রাণীকে কিন্তু জীবের মধ্যে পড়ে, কিন্তু তারা কিন্তু মানুষ। মানুষ হতে হলে মানুষের এক্সেপশনাল একটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তারপরে আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে শ্রেণীকরণ। শ্রেণীকরণটা আমাদের বাস্তব জীবনে সকল ক্ষেত্রে শ্রেণীকরণটা গ্রহণযোগ্যতা আছে, শ্রেণীকরণটা প্রয়োজন। শ্রেণীকরণ ছাড়া কোনো কার্যক্রম শুরু করা যায় না। যেমন মানুষ কোনো জিনিসকে যদি জানতে হয়, আলাদা ভাবে জানতে হবে। যেমন মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পুরুষ, একটা হচ্ছে মহিলা। জীবকে দুই ভাগে ভাগ করা যায়, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। এইভাবে ক্লাসিফিকেশন করে কোনো জিনিস শেখার যে কৌশলগুলো, সেই কৌশলটা হচ্ছে শ্রেণীকরণ। আর শ্রেণীকরণের মাধ্যমে আমরা কোনো জিনিসকে জানতে পারি। কারণ আমাদের যে জ্ঞানের পরিধি, আমরা সবকিছু একসাথে অনুধাবন করতে পারি না। আমাদের অনুধাবন করতে গেলে যে বিষয়টা প্রয়োজন, সেটা হচ্ছে শ্রেণীকরণ। শ্রেণীকরণের মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক কিছুকে সহজভাবে এবং সহজ পদ্ধতিতে শিখতে পারি। তারপরে আরেকটা বিষয় যেটা আমরা জানি, সেটা হচ্ছে যুক্তি বাক্য, পদ ইত্যাদি বিষয় সম্পর্কে যুক্তিবিদ্যায় কিন্তু ব্যাপক আলোচনা করা হবে। যুক্তিবিদ্যার পরবর্তী ক্লাসগুলোতে পদ কাকে বলে, যুক্তি বাক্যটা কি, সংজ্ঞায়ন কি, শ্রেণীকরণ কি, এইসব বিষয়গুলো কিন্তু যুক্তিবিদ্যার পরিধিভুক্ত। আরেকটা যুক্তিবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট দিক হলো সত্যতা। সত্যতা বলতে বোঝায় যথার্থতা, বাস্তবতা, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, যেটা সকলের কাছে বাস্তব, সেটাকে বলা হয় সত্যতা। সঠিক সত্যতা নিয়ে, সঠিক বাস্তবতা নিয়ে আমরা কিন্তু যুক্তিবিদ্যায় আলোচনা করি। যুক্তিবিদ্যার মুখ্য প্রধান ভূমিকা রাখে সত্যতা। তারপর যুক্তিবিদ্যার আর যে সমস্ত বিষয়গুলোর সাথে যুক্তিবিদ্যার সামঞ্জস্যপূর্ণ, যেমন দর্শনের সাথে যুক্তিবিদ্যার সামঞ্জস্য আছে, যুক্তিবিদ্যার নীতিবিদ্যার সাথে একটা সামঞ্জস্য আছে, যুক্তিবিদ্যার গণিতের সাথে একটা সামঞ্জস্য আছে। যুক্তিবিদ্যার তোমার আরেকটা বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা নৃতত্ত্বের মধ্যে সামঞ্জস্য আছে, যুক্তিবিদ্যা কম্পিউটার মধ্যে সামঞ্জস্য আছে। যেমন কম্পিউটার কথা যদি বলি, একটু বলতে হয়, আমরা পৃথিবীতে যখন আজ থেকে অনেক বছর আগে যখন কম্পিউটার আবিষ্কার হয়, তখন কিন্তু অনেক বিশাল আকারের কম্পিউটার ছিল, যা কিন্তু বহন করা সম্ভব ছিল না। এখন লজিক্যাল সিস্টেমের কারণে, লজিক্যাল মানুষের বুদ্ধি বিবেচনায় যে যুক্তির যে কৌশলগুলো, আর কৌশলগুলো রপ্ত করতে করতে আজকে কম্পিউটার মানুষের হাতের মুঠে চলে আসছে। আর এই হাতের মুঠে আসাতেই কম্পিউটারের এই যে যুক্তির বদলতে আজকে আমরা সারা পৃথিবীকে হাতের মুঠে পাচ্ছি। মূলত যুক্তিবিদ্যার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। যুক্তিবিদ্যায় আমি আজকে যে পরিধির কথা বলছি, এই পরিধি পুরো যুক্তিবিদ্যার মাঝেই কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্র হচ্ছে অবরোহ, দ্বিতীয় পত্র হচ্ছে আরোহ। অবরোহ এবং আরোহের মধ্যেই কিন্তু এই বিষয়গুলি থাকবে। পদ কাকে বলে, শব্দ কাকে বলে, যুক্তি বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যুক্তিবিদ্যা আসলে মূলত যারা যুক্তিবিদ্যা পড়ে তারা বুঝতে পারে যে যুক্তিবিদ্যা একটি সহজ সরল সাবজেক্ট, যেটা সঠিকটা জানাবে, বাস্তবতা জানাবে এবং বাস্তবতার নিরিখে আমাদেরকে অগ্রসর হতে হবে। এ হচ্ছে তোমার যুক্তিবিদ্যার পরিধি। এরপরে যুক্তিবিদ্যাকে আমি হয়তো বিজ্ঞান বলি, কেউ হয়তো কলা বলে, আবার কেউ বলে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা। এই বিষয়ে কিন্তু মতভেদ রয়েছে। আমি যদি বলি যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা, এই বিষয়ে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, যুক্তিবিদ্যার দিকে তাকাই, বিখ্যাত দার্শনিক দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যুক্তিবিদ অর্ডিস, বিখ্যাত দার্শনিক অর্ডিস, তিনি বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে
দক্ষতা, নৈপুণ্যতা এবং নৈতিকতা, নিয়ম কানুন যে শিক্ষা দেয় সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। এই জন্য তিনি যুক্তিবিদ্যাকে একটি কলা বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কি করছেন তিনি বলছেন এটাতে শিখানো হয় কি দক্ষতা, নৈপুণ্যতা, পারদর্শিতা, এই বিষয়গুলো কিন্তু যুক্তিবিদ্যা শিক্ষা দেয়। আর এই জন্য যুক্তিবিদ্যাকে অলওয়েজ বলছেন একটি কলা বিজ্ঞান। তারপরে তোমার ম্যানসেল এবং টমসন, তারা বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। তারা যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তারা বলছেন যে গবেষণাগারে কোনো বিষয় বস্তু সম্পর্কে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ জ্ঞান, গবেষণাগারে কোন বিষয় বস্তু সম্পর্কে সুশৃঙ্খল সুসংবদ্ধ জ্ঞান অর্জন করাই হচ্ছে যুক্তিবিদ্যার মুখ্য কাজ। এই জন্য টমসন এবং ম্যানসেল, হ্যামিল্টন, এই সমস্ত দার্শনিকগুলা যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান বলে অভিহিত করেছে। কারা কারা? তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বলছেন এটিকে একটি কলা বিজ্ঞান, যাকে আর্টস বলা হয়। আর ম্যানসেল, টমসন, তারপর হ্যামিল্টন, এরা বলছেন যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান। তারা তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে। তাদের ধারণা থেকে তারা কেউ এটাকে বিজ্ঞান বলে, শুধু বিজ্ঞান বলে অভিহিত করেছেন, কেউ এটাকে কলা বলে অভিহিত করেছেন। আমরা বাস্তবতায় যদি দেখতে পাই, বিখ্যাত দার্শনিক মিল এবং টলেমি তারা বলছেন যে না, যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান এবং একটি কলা উভয়। তারাই বলছেন কি যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এবং একটি কলা উভয়। তারা এটাকে বিজ্ঞান কলা বলছেন কেন? কারণ তারা কলা বলছেন এখানে যুক্তিবিদ্যার মাঝে যে বিষয়টি স্পষ্ট, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার ক্ষেত্রে পারদর্শিতা, নৈপুণ্যতা এবং যেটা যথার্থতা বা নিয়ম কানুনগুলো শিক্ষা দেয়, সেই নিয়ম কানুনগুলোকে বাস্তব ক্ষেত্রে যে কলা কৌশলগুলো, বাস্তব ক্ষেত্রে যে প্রয়োগগুলো, সেটাও শিক্ষা দেয়। বাস্তব ক্ষেত্রে প্রয়োগের শিক্ষাটা আসে বিজ্ঞান থেকে। বাস্তব ক্ষেত্রে যে থিমটা আছে, যে চিন্তাটা আসে, সেটা বাস্তব প্রয়োগ করার যে কৌশলটা, সেটা হচ্ছে বিজ্ঞান। এই জন্য যুক্তিবিদ মিল এবং হোয়েটলি এটাকে একাধারে বিজ্ঞান এবং যুক্তি, কলা এবং বিজ্ঞান বলে অভিহিত করেছে। তাহলে কেন বলছেন এটা? যেমন এটাকে তারা একদিকে বলছেন কলা কৌশলগুলো শিক্ষা দিচ্ছে, অন্যদিকে বলছেন সেই কলা কৌশলগুলো বাস্তব প্রয়োগের যে চিন্তা চেতনা, সেটাও কিন্তু যুক্তিবিদ্যা শিক্ষা দিচ্ছে। এই জন্য বিখ্যাত দার্শনিক মিল এবং হোয়েটলি যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান এবং কলা বলে অভিহিত করেছে। তোমাদের পরীক্ষার খাতায় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না কলা না উভয়? তোমরা নির্দ্বিধায় বলবে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, কলা উভয়। এবং এই ব্যাখ্যাটা দেওয়ার পরে তোমরা অবশ্যই যুক্তিবিদ্যার কলা বলতে কি বোঝায়, বিজ্ঞান বলতে কি বোঝায় এবং কেন দুটিকে সমন্বয় সাধন করেছেন, এই বিষয়টা তোমরা কিন্তু উপস্থাপন করতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু বেশিরভাগ পরীক্ষায় এই সময়টা আসে, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না যুক্তিবিদ্যা একটি কলা না উভয়। তাহলে তোমরা কি বলবা? সেক্ষেত্রে বলবা যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, কলা উভয়। এবং তাদের বিখ্যাত দার্শনিকদের মতামতগুলো উপস্থাপন করছেন, যারা যুক্তিবিদ্যাকে একটি কলা বিজ্ঞান বলছেন। বিশেষ করে অলডিস, তিনি বলছেন যুক্তিবিদ্যা কলা। আবার ম্যানসেল, টমসন, হোয়েটলি, তিনি বলছেন যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। তারপরে তোমার বিখ্যাত দার্শনিক জেএস মিল এবং হোয়েটলি, তিনি বলছেন যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এবং কলা উভয়। এই সব দৃষ্টিকোণ থেকে তোমরা যুক্তিবিদ্যাকে মূল্যায়ন করবা এবং তাদের শেষে বলবা যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এবং কলা উভয়। তারপরে অনেক সময় পরীক্ষায় একটা প্রশ্ন থেকে যায় যে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু দেখি, যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ হচ্ছে সত্যের, আদর্শের মানদণ্ডের ভিত্তিতে, সত্যতার ভিত্তিতে আমাদের বাস্তব জীবনের প্রয়োগ করা যে কলা কৌশলগুলো, সেই কলা কৌশলগুলো যুক্তিবিদ্যার মধ্যে শিখায় সত্যতা এবং অবৈধতার পরিপন্থী, বাস্তবতা, সত্যতা, এইসব মানদণ্ডের ভিত্তিতে যুক্তিবিদ্যা আলোচনা করা হয়। এই জন্য যুক্তিবিদ্যাকে বলা হয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বাস্তব বিজ্ঞান। আমরা এই বিষয়টা কিন্তু প্রায় পরীক্ষা, যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। এটা সত্যের আদর্শের ভিত্তিতে, সত্যের মানদণ্ডের ভিত্তিতে, বাস্তবতার নিরিখের ভিত্তিতে যুক্তিবিদ্যা আমাদেরকে আমাদের জীবনে চলার পথের কলা কৌশলগুলো শিখায়। এখানে যুক্তিবিদ্যার মাঝে আরেকটা বিষয় নেই, সেখানে কোনো আবেগের স্থান নেই, সেখানে কাল্পনিকতার স্থান নেই, সেখানে বাস্তবতার উপরে আমাদেরকে অগ্রসর হতে হবে, সত্যের ভিত্তিতে অগ্রসর হতে হবে, যথার্থতার ভিত্তিতে অগ্রসর হতে হবে। এইসব দৃষ্টিকোণ থেকে যুক্তিবিদ্যাকে একটি
আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করা হয়। যাই হোক, আজকে যে বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার পরিধি, যুক্তিবিদ্যার বিষয়বস্তু কি, যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান বা যুক্তিবিদ্যা কি কলা, এইসব বিষয়গুলো কিন্তু পরীক্ষার খাতায় প্রায় আসে। যুক্তিবিদ্যার বিষয় আরেকটা বিষয় স্পষ্ট হচ্ছে বাস্তবতাকেই মূল্যায়ন করা হয়, বাস্তব যে বিষয়টা সেটাকেই মূল্যায়ন করা হয়। এখানে অবাস্তব, কাল্পনিক, অসত্য, ঘোরামির কোনো সুযোগ নেই। যাই হোক, আজকের ক্লাসে আমি তোমাদেরকে কি কি আসবে সেই বিষয়ে একটি দিক নির্দেশনা দিচ্ছি, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার পরিধি আলোচনা করা। মূলত এখন সৃজনশীল পদ্ধতি পরীক্ষা পদ্ধতি, যার কারণে এরকম সরাসরি কোনো প্রশ্ন আসে না। তোমাদেরকে একটা উদ্ধৃতি দেওয়া হবে, উদ্দীপক দেওয়া হবে, সেই উদ্দীপকের ভিত্তিতে তুমি ধরে নিতে হবে এই বিষয়ে পরিধির উপর আলোচনা করা হয়েছে, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো তোমাদেরকে অনুধাবন করতে হবে, উপস্থাপন করতে হবে, তাহলে তুমি কিন্তু যুক্তিবিদ্যা বুঝতে পারবে। আমি মূলত আজকে দুইটি ক্লাসেই যুক্তিবিদ্যার পরিচিতি, যেটাকে আমরা বলি আউটলাইন অফ লজিক, যুক্তিবিদ্যার পরিচিতির উপরে প্রথম অধ্যায়ের যে যুক্তিবিদ্যার পরিচিতি, এই যুক্তিবিদ্যার পরিচিতির উপরে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যদি তোমরা আমার ক্লাসটি অনুধাবন করো, ক্লাসটি নিয়মিত ফলো করো, তাহলে তোমরা যুক্তিবিদ্যার বিভিন্ন যে সহজ পদ্ধতিগুলো, যে নিয়মগুলো, যে কাঠামোগুলো সেগুলো বুঝতে পারবে এবং যুক্তিবিদ্যা সম্পর্কে তোমাদের যে একটা ভয়ভীতি কাজ করে সেইটা কিন্তু দূর হয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাসে সকলে অংশগ্রহণ করার জন্য, আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমার এই আজকে যে লেকচারটি সেটা আমার ফেসবুক পেজ আপনার ইসমাইল ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস এই পেজে পাবে। আর একটা হচ্ছে আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ইউটিউবের মাঝে সামি টিভি, ওই চ্যানেলটা তো লিঙ্কটা দেওয়া থাকবে। এটা তোমরা কিন্তু একটু ফলো করবা, ফলো করলে তোমরা আশা করি ভালো করতে পারবা। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।